আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নবম শ্রেণীর অনুশীলন বই এখানে যে আমার বংশলতিকা এই শিখন অভিজ্ঞতা রয়েছে, সেই শিখন অভিজ্ঞতার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। আমার বংশলতিকার সাথে রিলেটেড অনুসন্ধানের যে অধ্যায়টি রয়েছে সেটি হলো জিনতত্ত্ব ও বংশগতি বিদ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন তোমরা অনুশীলন বইয়ের এই সেশনগুলো পড়তে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই অনুসন্ধানী বইটা পড়ে আসতে হবে, কারণ অনুসন্ধানী বইয়ের যদি ওই বিষয়গুলো সম্পর্কে তোমাদের স্বচ্ছ জ্ঞান না থাকে তাহলে অনুশীলন বইয়ের এই সেশনগুলো তোমরা কিন্তু করতে পারবে না। প্রথম সেশনে যা রয়েছে, তোমার পরিবারের সদস্য কতজন, কে কে আছে তোমাদের পরিবারে, অর্থাৎ তোমার পরিবারের সদস্য সংখ্যা কতজন এবং কে কে আছে এটি লিখতে হবে। এরপর বলা হয়েছে এই শিখন অভিজ্ঞতার শুরুতে একটা মজার কাজ করা যাক, সেটা হলো সবাই শুরুতে নিজ নিজ ফ্যামিলি ট্রি তৈরি করবে। ফ্যামিলি ট্রি বা বংশলতিকা কি তা কি তোমরা জানো? অর্থাৎ ফ্যামিলি ট্রি বা বংশলতিকা কি? এখন এই ফ্যামিলি ট্রি বা বংশলতিকা হলো যে তুমি যদি শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার কিন্তু মা বাবা রয়েছে, তোমার মা বাবার কী রয়েছে, তাদের মা বাবা, অর্থাৎ তোমার দাদা দাদি নানা নানির থেকে শুরু করে তোমার মা বাবা, তারপরে কিন্তু তুমি হয়েছ। গাছের যেমন ডালপালা শাখা প্রশাখা থাকে তেমনি কিন্তু পরিবারের এই যে বংশানুক্রমে তোমার কি হচ্ছে যে সদস্য সংখ্যাগুলো আসছে, এটাই কিন্তু হচ্ছে ফ্যামিলি ট্রি। তা আমরা এখানে দেখি যে সংজ্ঞাটা, ফ্যামিলি ট্রি বা বংশলতিকা হলো একটি চার্ট যার মাধ্যমে একাধিক প্রজন্মের সদস্যদের মধ্যে একটি সম্পর্কের চিত্র হতে দেখানো হয়। যেমন সেই যে চার্ট থাকবে সেই চার্টে তোমার দাদা দাদি নানা নানি থাকবে, তারপর তোমার মা বাবা থাকবে, তারপরে কিন্তু তুমি থাকবে। এটি এমন একটি চার্ট যেখানে একটি প্রচলিত গাছের কাঠামোতে পারিবারিক সম্পর্ক তুলে ধরা হয়। ফ্যামিলি ট্রি মূলত একটি পরিবারের বংশগত কাঠামোকে নির্দেশ করে। এরপর বলা হচ্ছে এবার নিজের বংশলতিকা ফ্যামিলি ট্রি আকারে বানাও। কারণ এই যে বলা হলো ফ্যামিলি ট্রি কি সেটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো, এখন তোমরা নিজেরাই কিন্তু একটা ফ্যামিলি ট্রি তৈরি করতে পারবে। ফ্যামিলি ট্রিতে তোমার নানা নানি দাদা দাদি থেকে শুরু করে তোমার পর্যন্ত যে 3 প্রজন্ম, সেই 3 প্রজন্মের কিন্তু বর্ণনা থাকলে ভালো, অর্থাৎ 3 প্রজন্ম পর্যন্ত তোমরা এটি বর্ণনা করবে। ক্লাসের অন্যদের ফ্যামিলি ট্রি ঘুরে ঘুরে দেখো, তোমার নিজের ফ্যামিলি ট্রি সবাইকে দেখো, অর্থাৎ তুমি যখন করবে তারপরে তোমার বন্ধুরা যখন করবে তোমারটা তাদেরকে দেখাবে, তারা তোমারটা দেখবে। এবার একটু ভেবে দেখো এই 3 প্রজন্মের পরিবারের সদস্যদের চেহারার বৈশিষ্ট্য কার কেমন, অর্থাৎ 3টা যে প্রজন্ম নেওয়া হচ্ছে, দাদা দাদি নানা নানি মা বাবা তারপর তুমি, তো তোমার চেহারার সাথে তাদের চেহারার কি কি মিল রয়েছে সেটার কথা বলা হয়েছে। নিচের ছকের মতো করে দাদা দাদি নানা নানি থেকে শুরু করে তোমার নিজের এবং তোমার ভাই বোন পর্যন্ত পরিবারের সকল সদস্যদের বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্যের একটি চার্ট তৈরি করো। এই যে প্রথম সেশনে রয়েছে 3 প্রজন্মের যে একটা চার্ট তৈরি করা, এটাই হচ্ছে মেইন কাজ। এই চার্টটা যদি করতে পারো তাহলে চার্ট অনুযায়ী কিন্তু পরের সেশনগুলো তোমরা করতে পারবে। ছকে পরিবারের সদস্যদের বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্য উল্লেখ করতে পারো। উদাহরণ হিসেবে বলা যায় যে চোখের আকৃতি, চোখের বর্ণ, নাকের গড়ন, গলার সুর, তারপর পায়ের আকার, চুলের আকার ও ধরন, চুলের বর্ণ ইত্যাদি। এইগুলো তোমরা কি করবে যে ওই 3 প্রজন্মটা যখন তোমরা ফ্যামিলি ট্রি আকারে লিখবে, এই ফ্যামিলি ট্রি করার পরে তোমাদের এই বৈশিষ্ট্যের উপরে ডিপেন্ড করে যে কার সাথে কার মিল রয়েছে, অর্থাৎ চেহারার সাথে তোমার দাদার মিল আছে না নানার মিল আছে না মা না বাবার, এইগুলো তোমাকে উল্লেখ করতে হবে। নিচের চারটি নমুনা মাত্র, তোমরা চাইলে অন্য কোনোভাবেও হচ্ছে চারটি তৈরি করতে পারো। অর্থাৎ এই যে ফ্যামিলি ট্রির একটা হচ্ছে এখানে নমুনা দেখানো হয়েছে, তোমরা যদি চাও অন্যভাবেও এই ফ্যামিলিটা করতে পারো, অর্থাৎ ফ্যামিলি ট্রিটা করতে পারো। আমি এখানে দেখিয়েছি, দেখো যে এটি হচ্ছে দাদা, তারপর দাদি, তারপর দেখানো হয়েছে যে নানি নানা, তারপরে হচ্ছে বাবা মা, তারপর মনে করো যে তুমি, তোমার ভাই, তারপরে তোমার বোন রয়েছে। এখন এই যে তুমি ফ্যামিলি ট্রিটা করলে, যে চার্টটা তুমি করলে, সেই চার্টের উপর ডিপেন্ড করেই কিন্তু এখানে তুমি বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবে এবং এই বৈশিষ্ট্যগুলো কার সাথে কার মিল রয়েছে, কোন ধরনের বৈশিষ্ট্যের মিল রয়েছে সেগুলো কিন্তু এখানে তোমাকে উল্লেখ করতে হবে। তো সদস্যের নাম যদি বলি, মনে করো যে ছাত্রের নাম হচ্ছে অলিন্দ, তো অলিন্দর যদি বলি যে তার দাদির নাম, তো অর্থাৎ তোমার সাথে সম্পর্ক এখানে কিন্তু দেখতে হবে যে তোমার সাথে সম্পর্ক, অর্থাৎ দাদি। তারপর আমরা যদি দেখি যে অলিন্দর হচ্ছে দাদা, এরপর যদি আমরা দেখি অলিন্দর হচ্ছে নানি, এরপর দেখব যে অলিন্দর নানা, এরপর অলিন্দর মা,
তারপর বাবা, তারপর অলিন্দ নিজে, তারপর অলিন্দর ভাই, তারপর অলিন্দর বোন, অর্থাৎ অলিন্দের সাথে তাদের কি সম্পর্ক রয়েছে সেটি। এরপর যদি দেখি যে চোখের আকৃতি, চোখের আকৃতি কার কেমন সেটি হতে পারে হরিণা চোখ, হতে পারে বিড়াল চোখ, এই বৈশিষ্ট্যগুলো থাকবে। এরপরে আমরা যদি এখানে দেখি যে এই চোখের আকৃতির সাথে, অর্থাৎ চোখের আকৃতি আমরা যদি দেখি যে অলিন্দর দাদির হরিণা চোখ, এরপরে তার দাদুর যে দেখি তাহলে হচ্ছে বড় চোখ, তারপর তার নানির ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখব আমরা হরিণা চোখ, এরপর দেখা যাবে যে তার নানার টানা টানা চোখ, এরপর যদি দেখা যায় যে তার মার তাহলে সেখানে হরিণা চোখ, এরপর তার বাবার, তারপর হচ্ছে অলিন্দর, তারপর হচ্ছে তার ভাই, তারপর হচ্ছে তার বোন, এইভাবে করে যদি আসে তাহলে আমরা দেখব যে একটা বৈশিষ্ট্য গেল। এরপরে বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে চোখের বর্ণ, চোখের বর্ণ কার কেমন সেটা উল্লেখ করতে হবে। অর্থাৎ তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা দেখব, অর্থাৎ নামগুলো আর বললাম না, তোমরা কিন্তু বুঝতে পারবে। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে কালো, সাদা, বাদামি, এরপর সাদাটে, তারপর কালো, তারপর বাদামি, তারপর কালো, তারপর বাদামি, তারপর কালো। এরপরে যদি আরেকটি বৈশিষ্ট্য আমরা দেখি যে আঙ্গুলের আকৃতি, আঙ্গুলের আকৃতি কার কেমন, লম্বা, খাটো। তা আমরা যদি দেখি তাহলে এক্ষেত্রে দেখানো হয়েছে যে খাটো, লম্বা, 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 মানে তার দাদি ছাড়া সবারই কিন্তু হচ্ছে লম্বা। এরপরে যদি আমরা দেখি যে গলার স্বর, গলার স্বরের ক্ষেত্রে কার স্বর মোটা, কার স্বর চিকন, সেটা হচ্ছে দেখানো হচ্ছে, এখানে দেওয়া আছে। এরপরে দেখো যে পায়ের আকারটা যদি দেখানো হয় তাহলে হচ্ছে লম্বা, খাটো, চিকন, চ্যাপ্টা, অর্থাৎ কার পায়ের আকার কেমন সেই আকারটা এখানে উল্লেখ করা হয়েছে। পরেরটাই যদি আমরা দেখি যে চুলের আকার, চুলের আকারটা হচ্ছে তোমার কেমন, কারো চুল হচ্ছে সোজা থাকতে পারে, কারোর চুল হচ্ছে কোঁকড়ানো থাকতে পারে, তো সে অনুযায়ী দেওয়া হয়েছে। এখন দ্বিতীয় এবং তৃতীয় সেশনে যা থাকছে যে ওই যে আমরা বৈশিষ্ট্যগুলো নিয়েছিলাম সেই বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমরা দেখব যে একটা বৈশিষ্ট্য যদি ধরা হয় যে কোঁকড়ানো চুল, আসলে ওই চার্টটা যে তুমি তৈরি করেছিলে, প্রথমে তুমি ফ্যামিলি ট্রি তৈরি করলে, ওই ফ্যামিলি ট্রি থেকে কিন্তু ওই একটা চার্ট তুমি করলে, সেই চার্টের মধ্যে কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যগুলো তোমাকে অবশ্যই ঠিকভাবে উল্লেখ করতে হবে। ওই বৈশিষ্ট্য যদি তুমি সঠিকভাবে উল্লেখ করো তাহলে এই যে কোঁকড়ানো চুল একটা বৈশিষ্ট্য, সেই কোঁকড়ানো চুল ওই ফ্যামিলি ট্রিতে কার কার আছে সেটা তোমাকে উল্লেখ করতে হবে। তা আমরা যদি এখানে দেখি যে কোঁকড়ানো চুল কার কার রয়েছে, অলিন্দর দাদুর রয়েছে, এরপর অলিন্দর নানার রয়েছে, এরপর অলিন্দর মার, এরপরে হচ্ছে তার ভাইয়ের, এই তিনটি রয়েছে হচ্ছে কোঁকড়ানো চুল। এরপর যদি অর্থাৎ তিনজনের ক্ষেত্রে রয়েছে। এরপর যদি আমরা দেখি সোজা চুল, সোজা চুল কার কার ক্ষেত্রে রয়েছে, তার দাদির ক্ষেত্রে রয়েছে, তার নানির ক্ষেত্রে, তারপর তার বাবার ক্ষেত্রে, অলিন্দর ক্ষেত্রে এবং হচ্ছে তার বোনের ক্ষেত্রে। এরপর কালো বর্ণের চোখ, এটা আরেকটি হচ্ছে বৈশিষ্ট্য। এক্ষেত্রে আমরা দেখব তার দাদির ক্ষেত্রে রয়েছে, তারপর তার মার ক্ষেত্রে, তারপর অলিন্দর ক্ষেত্রে এবং তার বোনের ক্ষেত্রে, অর্থাৎ চারজনের ক্ষেত্রে ছিল। এরপর চোখের আকৃতির দিকে যদি আমরা বলি, চোখের আকৃতি এখানে ছিল হচ্ছে হরিণা চোখ, আরেকটা হচ্ছে বড় চোখ। তো আমরা হরিণা চোখ যদি আমরা ধরি তাহলে তার দাদির, তারপর তার নানির, তারপর হচ্ছে তার মার, তারপর তার ভাই, এভাবে করে তোমরা যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা করে করতে পারো। এবার দেখো যে পরিবারের বিভিন্ন সদস্যদের কোনো একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম কেন হয়, অর্থাৎ পরিবারের যে বিভিন্ন সদস্য রয়েছে, তো এই পরিবারের সদস্যদের তোমার একটা নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য কেন এক হয়, আবার কেনই বা মা বা বাবার মতো আমরা হুবহু একই হয় না, কেন হয় না? এটার উত্তর হিসেবে আমি নমুনা উত্তর দিয়েছি যে পরিবারের বিভিন্ন সদস্যদের কোনো একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম কেন হয়। তো এ প্রশ্নের উত্তরটা যখন তোমরা করবে তার আগে অবশ্যই জিন তত্ত্ব ও বংশগতি বিদ্যাতে তোমরা সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেইগুলো সম্পর্কে কিন্তু পড়ে নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর করবে, না হলে তোমরা বুঝতে পারবে না। তো এখানে বলা হয়েছে পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বংশানুক্রমে বাহিত হয়। এভাবে পূর্বপুরুষ থেকে বংশধররা বৈশিষ্ট্য পেয়ে থাকে। যখন বংশানুক্রমে বাহিত হওয়া জিনের প্রকাশ ঘটে তখন বৈশিষ্ট্য রূপে আমরা সেটি হচ্ছে দেখতে পাই। তো লক্ষ্য করো এখানে বলা হয়েছে জিনের প্রকট অ্যালিলের ক্ষেত্রে প্রকাশ ঘটা হচ্ছে সুবিধাজনক। এখানে কিন্তু তোমাকে জানতে হবে অ্যালিল কি, তারপর জানতে হবে প্রকট অ্যালিল কি। তাহলে আমরা যদি অ্যালিলের ক্ষেত্রে বলি, তো এই অ্যালিলের ক্ষেত্রে বলতে গেলে আমাদের অবশ্যই অনুসন্ধানী বইটা কিন্তু পড়ে আসতে হবে। তো অ্যালিল কি? অ্যালিল হচ্ছে যে সমসমস্ত ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী, যখন দুইটা জিন তোমার পাশাপাশি থাকে তখন একটিকে অপরটির অ্যালিল বলা হয়। আর যদি আমরা বলি যে এই যে প্রকট,
প্রকট এবং প্রচ্ছন্ন এই শব্দগুলো আসবে। তো কোনো জীবে যদি তোমার দুইটা জিন পাশাপাশি অবস্থান করে, কোনো জীবের ক্ষেত্রে আমরা যদি বলি যে টিটি, অর্থাৎ টিটা হচ্ছে তোমার মনে করো যে মটরশুঁটি গাছের লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী, লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী। আর মনে করো স্মল টি হচ্ছে তোমার খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী। তোমরা জেনে থাকবে যে এই যে জিন, সেই জিনগুলো কিন্তু তারা কি করে, তারা জোড়ায় জোড়ায় অবস্থান করে। তাহলে এইটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে মটরশুঁটি গাছের লম্বা, এবং আরেকটিকে আমরা যদি খাটোর ক্ষেত্রে বলি তাহলে স্মল টিটি। তো মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র তোমরা পড়বে অবশ্যই। তো সেখান থেকে দেখবে কি যে এখানে তোমার হচ্ছে গ্যামেট তৈরি হবে, এবং মিয়োসিস কোষ বিভাজনও অবশ্যই তোমরা দেখবে গ্যামেট তৈরি হবে, গ্যামেট। তারপরে তোমার F1 জেনারেশন হবে, সেই F1 জেনারেশনে তোমার সংকরায়ন হবে, ক্যাপিটাল টি স্মল টি, এটার সাথে এটা যাবে, এরপর এটার সাথে এটা। তো আমরা F1 জন্য বা F1 জেনারেশনে দেখব, লক্ষ্য করো যে এটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, আর এটা হচ্ছে খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন। এবং আরেকটা বিষয় এখানে থাকবে যে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস। হোমোজাইগাস কি, দুইটা যখন জিন পাশাপাশি অবস্থান করবে, অর্থাৎ একই ধরনের যখন জিন দুইটা পাশাপাশি অবস্থান করবে তখন তাকে আমরা বলবো হোমোজাইগাস। লক্ষ্য করে এটাকে আমরা হোমোজাইগাস প্রকট বলবো, এইটাকে আমরা বলবো কি, এটাকেও আমরা হোমোজাইগাস বলবো, তবে সেক্ষেত্রে সেটাকে আমরা প্রচ্ছন্ন বলবো। এই যে তোমার যে টার্মগুলো রয়েছে, অর্থাৎ জেনেটিক্সের যে টার্মগুলো রয়েছে সেই সম্পর্কে কিন্তু অবশ্যই তোমাকে স্বচ্ছ ধারণা থাকতে হবে। এবং যে কথা বলা হয়েছে লক্ষ্য করো যে এই যে F1 জেনারেশনে ক্যাপিটাল টি আর হচ্ছে তোমার স্মল টি। তো এখানে দুইটা জিন কিন্তু পাশাপাশি রয়েছে, কিন্তু ভিন্ন ধরনের জিন রয়েছে। তো ভিন্ন ধরনের যেহেতু জিন রয়েছে এটাকে আমরা হেটেরোজাইগাস বলবো। হেটেরোজাইগাস কেন বলবো, কারণ হেটেরো মানে হচ্ছে তোমার ভিন্ন। তো লক্ষ্য করে এই ক্যাপিটাল টিটা হচ্ছে তোমার কি লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী, আর স্মল টিটা হচ্ছে খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী। তো ক্যাপিটাল টি আর স্মল টি যদি পাশাপাশি থাকে তাহলে তোমার কি হবে, এই যে প্রকট বৈশিষ্ট্যটা, ক্যাপিটাল টিটাকে বলা হয় হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ এই বৈশিষ্ট্যটা কিন্তু তোমার প্রকাশিত হলো। যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে সেইটাকেই বলা হয় হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্যটা তোমার প্রকাশিত হয় না সেটাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটাই বলা হয়েছে জিনের প্রকট অ্যালিলের ক্ষেত্রে প্রকাশ ঘটা সুবিধাজনক, কারণ হোমোজাইগাস বা হেটেরোজাইগাস উভয় অবস্থাতেই কিন্তু তোমার প্রকাশ ঘটা সম্ভব। এরপর বলা হয়েছে অন্যদিকে প্রচ্ছন্ন অ্যালিলের ক্ষেত্রে হোমোজাইগাস অবস্থা ছাড়া প্রকাশ ঘটে না, তাই প্রচ্ছন্ন অ্যালিলের প্রকাশের সম্ভাবনা হচ্ছে তোমার কম থাকে। যখন আমরা দেখব যে আমরা কিন্তু দেখেছিলাম যে F1 জেনারেশনে, অর্থাৎ F1 জনুতে মেন্ডেলের যদি আমরা প্রথম সূত্র দেখি তাহলে দেখা যাবে সেখানে F1 জনুতে তোমার ক্যাপিটাল টি আর স্মল টি হয়। এবং এর যদি আমরা ফিনোটাইপটা দেখি, ফিনোটাইপটা দেখলে দেখা যাবে যে এই F1 জনুতে যে উদ্ভিদগুলো হয়েছিল সেগুলো হচ্ছে সবই হচ্ছে লম্বা গাছ ছিল, সবই লম্বা গাছ ছিল, কিন্তু মিশ্রিত হেটেরোজাইগাস ছিল। মিশ্রিত হেটেরোজাইগাস কেন, কারণ লক্ষ্য করো এটা ক্যাপিটাল টি ভিন্ন ধরনের এবং স্মল টি অর্থাৎ দুটি ভিন্ন ধরনের কিন্তু জিন এখানে রয়েছে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ক্যাপিটাল টি লম্বা আর স্মল টি হচ্ছে তোমার খাটো বৈশিষ্ট্যের জন্য দেয়, তাহলে দুইটা মিশ্রিত হয়ে তো তোমার কি হতো, সেটা মাঝামাঝি পর্যায়ে হতো। কিন্তু বলো তো এই যে মেন্ডেলের প্রথম সূত্র যখন ল অফ সেগ্রিগেশন এই ব্যাপারটা বুঝবে তখন বুঝতে পারবে যে এখানে কেন হলো মাঝামাঝি বলা হলো না। এই ব্যাপারটা সম্পর্কে তোমাকে অবশ্যই অনুসন্ধানী বইটা কিন্তু পড়তে হবে, তবেই বুঝতে পারবে। তাহলে লক্ষ্য করো যে এখানে আমরা বলছি যে F1 জনুতে তোমার ক্যাপিটাল টি আর স্মল টি, অর্থাৎ সব উদ্ভিদই হলো তোমার কি লম্বা। আচ্ছা, সব উদ্ভিদই যদি লম্বা হয় তাহলে আমরা কি করব, যে এই যে F1 জনু, সেই F1 জনুর যে উদ্ভিদগুলো হলো সেই উদ্ভিদগুলোর মধ্যে আমরা কি করব, আবার ক্রস করাবো। অর্থাৎ প্রথমে তোমার কি হবে, তাহলে F1 জনু এইটা তোমার জিনোটাইপ। আচ্ছা, জিনোটাইপ যদি হয় তারপরে তোমার কি তৈরি হবে, গ্যামেট তৈরি হবে। গ্যামেট যখন তৈরি হবে লক্ষ্য করো এরপর কি হবে দেখো, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন হবে।
তাহলে সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ক্যাপিটাল টি আবার এটার সাথে এটা যাবে, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, আবার এটার সাথে এটা, তাহলে ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। লক্ষ্য করো এখানে যেহেতু একই ধরনের অর্থাৎ হোমোজাইগাস, কিন্তু হোমোজাইগাস এবং সেটা কিন্তু তোমার প্রকট, কারণ কি দুইটাই হচ্ছে তোমার ক্যাপিটাল টি। পরেরটাই যদি আমরা দেখি এটা কিন্তু হেটেরোজাইগাস, কিন্তু এখানে যেহেতু ক্যাপিটাল টি রয়েছে তাই এটা কিন্তু তোমার কি হবে, প্রকট হবে, প্রকট হেটেরোজাইগাস। এক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে হবে প্রকট হেটেরোজাইগাস। তার মানে কি এই ক্যাপিটাল টিটাই কিন্তু তোমার প্রকাশ পেয়েছে। যেখানে ক্যাপিটাল টি এবং স্মল টি থাকবে সেখানে অবশ্যই ডমিন্যান্টটা অর্থাৎ প্রকটটাই কিন্তু প্রকাশিত হবে, প্রচ্ছন্নটা হবে না, কারণ আমরা স্বাভাবিকভাবে জানি যার ক্ষমতা বেশি সেই উঠে আসবে আর যার ক্ষমতা নেই সে নিজেই পড়ে থাকবে। আচ্ছা, এরপরে যদি আমরা আসি যে এই যে স্মল টি এটা হচ্ছে, এই ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে এটাকেও কিন্তু আমরা বলতে পারি হোমোজাইগাস, তবে কি এটা কিন্তু ডমিন্যান্ট বা প্রকট না, এটা কিন্তু তোমার প্রচ্ছন্ন। তাহলে দুইটা জিন অর্থাৎ প্রচ্ছন্ন জিন যখন পাশাপাশি অবস্থান করবে তখনই কেবল হচ্ছে তোমার এই প্রচ্ছন্ন জিনটা প্রকাশিত হবে, নতুবা প্রকাশিত হবে না। এই কথাটাই বলা হয়েছে যে অন্যদিকে প্রচ্ছন্ন অ্যালিলের ক্ষেত্রে হোমোজাইগাস অবস্থা ছাড়া প্রকাশ ঘটা সম্ভব না। কেন প্রকাশ ঘটা সম্ভব না? কারণ লক্ষ্য করো এখানে কিন্তু ক্যাপিটাল টি ছিল আর স্মল টি ছিল, এখানে কিন্তু স্মল টি প্রকাশ পায়নি, পেয়েছে কিন্তু তোমার ক্যাপিটাল টি। তাই প্রচ্ছন্ন অ্যালিলের প্রকাশের সম্ভাবনাটা কম থাকে। এরপরের যদি উদাহরণটা দেখি, বলা হয়েছে যে চোখের আকারের জন্য দায়ী জিনের হচ্ছে দুইটা অ্যালিল রয়েছে, অর্থাৎ বি রয়েছে, বির জন্য বি হচ্ছে বড় চোখের জন্য দায়ী জিন, বড় চোখের জন্য, আর স্মল বি হচ্ছে হরিণা চোখের জন্য। তা আমরা জানি যে এই যে জিনগুলো সেই জিনগুলো পাশাপাশি অবস্থান করে, অর্থাৎ ক্যাপিটাল বিবি স্মল বিবি, এইটা তোমার কি হবে, এটা হবে হচ্ছে তোমার জিনোটাইপ। হবে। আর যদি আমরা বলি যে পিতা মাতা পিয়ন, যেটাকে আমরা বলি ফিনোটাইপ। তো ফিনোটাইপের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে মনে করো যে এটা হবে তোমার, এটা যদি আমরা বলি যে মা, এটা মনে করো বাবা। এরপর তোমার কি তৈরি হবে, গ্যামেট তৈরি হবে। তো গ্যামেট যখন তৈরি হবে এখানেও গ্যামেট তৈরি হবে। এরপর তোমার যেটা হবে সেটা হচ্ছে F1 যৌন বা সংকরায়ন। F1 যৌন। এখন আমরা কি করব, এটা কিন্তু মেন্ডেলের প্রথম সূত্র, তাহলে ক্রস হবে, এরপর এটার সাথে এটা যাবে। লক্ষ্য করো এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু তোমার কি রয়েছে, ক্যাপিটাল বি রয়েছে। তাহলে ক্যাপিটাল বিটা হচ্ছে তোমার প্রকট জিন। আমরা F1 জেনারেশনের যদি দেখি তাহলে এক্ষেত্রে দেখা যাবে যে সবগুলোই কিন্তু তোমার হবে হচ্ছে বড় চোখ। এটাই বলা হয়েছে। এখন বংশানুক্রমে চোখের আকারে অ্যালিল বাহিত হয়ে কিভাবে বিন্যস্ত হচ্ছে তার উপর নির্ভর করবে বংশধরদের চোখের আকার। যেহেতু বি হচ্ছে প্রকট তাই তোমার স্বাভাবিকভাবে কি হবে, ক্যাপিটাল বিবি এবং বিবি উভয় অবস্থাতে বড় চোখ, অর্থাৎ যে কথা বলা হয়েছিল এটা হচ্ছে বড় চোখের জন্য দায়ী জিন। যেহেতু ক্যাপিটাল বি রয়েছে তা স্বাভাবিকভাবে সেটাও কিন্তু তোমার বড় চোখের জন্য হচ্ছে দায়ী।
এবং দেখা যাবে পরিবারের অধিকাংশ সদস্যই হয়তো বড় চোখের অধিকারী। অন্যদিকে যেসব ক্ষেত্রে বিবি অবস্থার সৃষ্টি হবে, বিবি অবস্থা অর্থাৎ স্মল বিবি অবস্থার সৃষ্টি হবে, কোন ক্ষেত্রে হবে বলো তো? এটা কিন্তু ঠিক তোমার মেন্ডেলের প্রথম সূত্রের মতনই। কারণ হচ্ছে যখন তোমার F1 জেনারেশনে এইটা দেখা গেল, এরপরে তোমার কি হবে যে F1 জনুর মধ্যে তোমার ক্রস হবে, F1 জনুর মধ্যে ক্রস। এক্ষেত্রে দেখা যাবে তারপর কি করবে, গ্যামেট তৈরি করবে। গ্যামেট যখন তৈরি করবে এরপরে ক্রস হবে ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল বি স্মল বি, এটার সাথে এটা যাবে ক্যাপিটাল বি স্মল বি বিবি। এক্ষেত্রেও কিন্তু দেখা যাবে, লক্ষ্য করো, যেহেতু ক্যাপিটাল বিবি দুটাই কিন্তু একসাথে রয়েছে, তাহলে এটা কিন্তু তোমার কি হবে, একদম বিশুদ্ধ, একদম বিশুদ্ধ, এখানে কিন্তু কোনো মিক্সড নাই। তাহলে এটা হচ্ছে তোমার হোমোজাইগাস, তবে সেটা কিন্তু তোমার প্রকট। তারপরেরটা যদি আমরা দেখি, এটাও কিন্তু তোমার প্রকট, তবে সেটা কিন্তু হেটেরোজাইগাস। যেহেতু বি রয়েছে অর্থাৎ একটা বি জিন রয়েছে, তাই আমরা সেটাকে বলতে পারি কিন্তু হেটেরোজাইগাস। কিন্তু এটাও কিন্তু তোমার বড় চোখের জন্য দায়ী, এটাও তোমার বড় চোখের জন্য দায়ী। এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করো যে এই ক্ষেত্রে স্মল বিবি রয়েছে, অর্থাৎ এটা কিন্তু রিসেসিভ বা হচ্ছে প্রচ্ছন্ন। তাই এই প্রচ্ছন্ন অবস্থায় অর্থাৎ এটাও কিন্তু তোমার হোমোজাইগাস, কিন্তু সেটা হচ্ছে হরিণা চোখের জন্য হচ্ছে দায়ী। তাহলে আমরা মেন্ডেলের সূত্রে কিন্তু দেখেছিলাম যে এখানে যদি আমরা অনুপাতটা দেখি তাহলে এটাও বড় চোখের জন্য, এটাও বড় চোখ, এটাও বড় চোখ, তাহলে স্বাভাবিকভাবে তোমার অনুপাতটা কী হবে, 3:1, 1 মানে হচ্ছে এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য। এরপর বলা হয়েছে কেন আমরা কেউই আমাদের বাবা কিংবা মা মতো একেবারেই হুবহু হই না। আমরা কেউই হুবহু মা বাবার মতো দেখতে হই না, কারণ মা ও বাবার ক্রোমোজোমের মিশ্রণের ফলেই কিন্তু আমাদের সৃষ্টি। এখন এই প্রশ্নের উত্তরটা যখন তোমরা করতে যাবে তখন অবশ্যই তোমাদের মিওসিস সম্পর্কে কিন্তু স্বচ্ছ ধারণা থাকতে হবে। মিওসিস, যেটা তোমরা 8ম শ্রেণীতে পড়ে এসছো। আমরা কেউই হুবহু মা বাবার মতো দেখতে হয় না, কারণ মা ও বাবার ক্রোমোজোমের মিশ্রণের ফলেই কিন্তু আমাদের সৃষ্টি। কারণ আমরা ইতিমধ্যে জেনেছি যে আমরা যদি বলি যে আমার শরীরে তোমার যে ক্রোমোজোম রয়েছে সেই ক্রোমোজোমের কিন্তু 23টি এসেছে মার কাছ থেকে আর 23টি এসেছে বাবার কাছ থেকে। মিশ্রণের ফলে শ্রেষ্ঠ ক্রোমোজোম বা জিনের সন্নিবেশে মা কিংবা বাবা কারো বৈশিষ্ট্য হুবহু একই থাকে না। কারণ একই থাকে না মানে কি, যে মার কাছ থেকে কিন্তু একটা আসে গ্যামেট, বাবার কাছ থেকে একটা গ্যামেট আসে, তাহলে স্বাভাবিকভাবেই তোমার কি হয়, ট্রাইসেন হয়। তাহলে এখানে স্বাভাবিকভাবেই হচ্ছে মিশ্রণ হবে, যার কারণে কিন্তু আমরা মা বা বাবার মতো কিন্তু হুবহু এক হই না, বরং উভয়ের বৈশিষ্ট্যের কিছু কিছু মিশ্রণ ঘটে এবং গঠিত হয় স্বতন্ত্র এক সত্তা নবাগত শিশু। কারণ তখন আমাদের দেখা যায় কি, মা এবং বাবার এই মিশ্রণের ফলেই কিন্তু একটা নতুন শিশু বা নতুন সত্তার সৃষ্টি হয়, সেখানেও কিন্তু তোমার নতুন ধরনের কিন্তু বৈশিষ্ট্য আসে। তাই আমরা মা বাবা কারো মতোই হুবহু দেখতে হই না, তবে মা বাবার বৈশিষ্ট্যের সম্মিলনের ফলেই কিন্তু আমাদের সৃষ্টি। এরপর বলা হয়েছে যে দলে বসে জীবের বৈশিষ্ট্য কিভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে প্রবাহিত হয় তা জানার জন্য অনুসন্ধানী পাঠ বইয়ের জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা অধ্যায় থেকে মেন্ডেলের গবেষণা ও জীবের বৈশিষ্ট্য নির্বাচন অংশ পড়ে নাও। অর্থাৎ জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যার যে টপিক্সটি রয়েছে সেখানে তোমার মেন্ডেলের গবেষণা ও জীবের বৈশিষ্ট্য নির্বাচন যে অংশটুকু রয়েছে সেটা তোমরা পড়ে নেবে। পড়ার পর কী করবে, দলের বন্ধুদের সঙ্গে আলোচনা করবে, আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই শিক্ষক তোমাদের সহায়তা করবে। পরিবারে একাধিক সদস্যদের মধ্যে একটি নির্দিষ্ট অঙ্গের বৈশিষ্ট্য একই রকম হয়, কিন্তু আরও অনেক অঙ্গ আছে যেগুলোর বৈশিষ্ট্য একই রকম হয় না কেন? এটা বোঝার জন্য অনুসন্ধানী পাঠ বইয়ের জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা অধ্যায় থেকে জীবে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ এবং মেন্ডেলের মতবাদ, অর্থাৎ মেন্ডেলের যে 2টা সূত্র রয়েছে সেগুলো তোমাদের পড়ে নিতে হবে। এখানে যে বিষয়টি আমি বলেছিলাম যে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কিছুটা আমি উল্লেখ করেছি। এরপরে মেন্ডেলের যে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র রয়েছে, অর্থাৎ ল অফ সেগ্রিগেশন এবং ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট। এরপর বলা হয়েছে যে মেন্ডেলের সূত্র দুইটি তুমি কি ছবির সাহায্যে তোমার বন্ধুদের কাছে ব্যাখ্যা করতে পারবে? এই মেন্ডেলের সূত্র পড়ার জন্য তোমাকে কিন্তু কি করতে হবে, মনে করো 2টা উদ্ভিদ এখানে দেওয়া আছে, এই 2টা উদ্ভিদ থেকেই কিন্তু তুমি ব্যাখ্যা করতে পারবে।
তোমাদের দলের পক্ষ থেকে একটা বড় কাগজ বা পোস্টারে ধারাবাহিক ছবির মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরো। শর্ত হলো যে ছবিটি দেখবে সে যেন কোনো মৌখিক ব্যাখ্যা ছাড়াই বিষয়টি বুঝতে পারে। অর্থাৎ এখানে যে ছবিটা দেখানো হয়েছে একটা লম্বা উদ্ভিদ আর একটা হচ্ছে খাটো উদ্ভিদ। তো এই লম্বা উদ্ভিদ এবং খাটো উদ্ভিদ এক্ষেত্রে যদি আমরা দেখি যে এদের মধ্যে ক্রস দেখানো হয়েছে, অর্থাৎ লম্বা যার হচ্ছে আমরা জিনটা যদি দেখি তাহলে ক্যাপিটাল টিটি আর এটা হচ্ছে স্মল টিটি। অর্থাৎ উদ্ভিদটা দেখেই তুমি বুঝতে পারবে যে আসলে এখানে কি ঘটনা ঘটছে। তাহলে এই লম্বা এবং খাটো উদ্ভিদের মধ্যে যখন ক্রস ঘটানো হয়েছে তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে সবগুলোই তোমার F1 উদ্ভিদে সব উদ্ভিদই দেখা যাচ্ছে কি লম্বা। এবং এদের যদি আমরা জিনোটাইপ দেখি তাহলে জিনোটাইপটা কিন্তু হয় ক্যাপিটাল টি আর হচ্ছে স্মল টি। এরপরে এই ক্রসটা ইতিমধ্যেই তোমাদের কিন্তু দেখানো হয়েছে যে পিতামাতা অর্থাৎ ফিনোটাইপ বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ খাটো অর্থাৎ এরপরে যদি দেখি আমরা জিনোটাইপ তাহলে ক্যাপিটাল টিটি স্মল টিটি। এবং এরপরে তৈরি হয়েছিল হচ্ছে গ্যামেট। গ্যামেটের পরে আমরা দেখলাম যে F1 জনুতে তোমার কি হয় ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ ফিনোটাইপটা হয় সব উদ্ভিদই লম্বা কিন্তু মিশ্রিত হেটেরোজাইগাস চরিত্রে। এরপর যদি আমরা F1 উদ্ভিদের মধ্যে আবারও ক্রস করি তাহলে দেখা যাবে যে সেখানে হচ্ছে তোমার মিশ্রিত লম্বা ছিল, বলা হয়েছিল মিশ্রিত লম্বা, কারণ কি সেখানে কিন্তু তোমার ক্যাপিটাল টি আর স্মল টি দুইটাই ছিল। এরপরে তোমার জিনোটাইপ তাহলে কি হয়, জিনোটাইপটা হচ্ছে এখানে বলে রাখি যে ফিনোটাইপ আর জিনোটাইপ এই দুইটা বিষয়। জিনোটাইপটা হলো জীবের হচ্ছে জিনের গঠনগত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়, অর্থাৎ অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা হয় যেখানে, সেটাই হচ্ছে জিনোটাইপ। আর ফিনোটাইপ কি, ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে যেটাতে আলোচনা করা সেটাই হচ্ছে তোমার ফিনোটাইপ। অর্থাৎ বাইরে থেকে তুমি বুঝতে পারছো যে উদ্ভিদটি লম্বা না খাটো সেই ব্যাপারটি হচ্ছে ফিনোটাইপ। আর জিনোটাইপ কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পারবো না, এটা কিন্তু অভ্যন্তরীণ অর্থাৎ জিন নিয়ে যখন তোমার অ্যানালাইসিস করা হয় সেই ব্যাপারটাই হচ্ছে তোমার জিনোটাইপ। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে আমরা জানি যে জিনোটাইপ হচ্ছে তোমার ডিপ্লয়েড এবং গ্যামেট এরা হ্যাপ্লয়েড। তাহলে স্বাভাবিকভাবে তোমার গ্যামেট তৈরি করলো। গ্যামেট তৈরি হওয়ার পরে তোমার কি হবে যে এই যে F1 জনুটা হবে, F1 জনু F1 জেনারেশনে কি তৈরি হবে, F1 জেনারেশন তৈরি হবে এই যে গ্যামেটগুলো তৈরি হলো ক্যাপিটাল টি আর হচ্ছে স্মল টি। অর্থাৎ আমরা যদি F2 জনুর ক্ষেত্রে দেখাই, F2 জনুর ক্ষেত্রে দেখাই, এটা চেকার বোর্ডের সাহায্যে দেখানো হচ্ছে, তাহলে দেখব আমরা এখানে যদি আমরা বলি এটা হচ্ছে মার লগো আর এটা হচ্ছে বাবার লগো। এরপর আমরা দেখব যে এখানে গ্যামেট তোমার ক্যাপিটাল টি আর হচ্ছে স্মল টি। অনুরূপভাবে নিচেও তোমার আসবে ক্যাপিটাল টি স্মল টি। এরপর আমরা কি করব, আমরা ক্রস করাবো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি, এরপর ক্যাপিটাল টি স্মল টি। এখানে যদি আমরা দেখি স্মল টি স্মল টি, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পারি, দেখো যা আমরা বলেছিলাম যে স্মল টির সাথে যদি ক্যাপিটাল টি থাকে তাহলে স্বাভাবিকভাবে ডোমিনেন্টটা প্রকাশিত হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কিন্তু বিশুদ্ধ বা প্রকৃত লম্বা, এটা কিন্তু প্রকৃত লম্বা। আর এটা কিন্তু মিশ্রিত, এটা মিশ্রিত লম্বা, এটাও কিন্তু তোমার মিশ্রিত লম্বা। আর এটা হবে তোমার প্রকৃত খাটো। তুমি এটা ক্রসের মাধ্যমেও দেখাতে পারো, আবার চেকার বোর্ডের সাহায্যেও দেখাতে পারো। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে ক্যাপিটাল টিটি বিশুদ্ধ লম্বা সমান আমরা কি দেখব, এখানে টোটাল কয়টা রয়েছে, 4টা রয়েছে। তাহলে এখানে বিশুদ্ধ আমরা 1/4 দিব, 1/4। এরপর যদি আমরা বলি যে ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ মিশ্রিত লম্বা যদি আমরা বলি তাহলে 2/4, তার মানে হাফ। এরপর যদি আমরা বলি যে স্মল টি অর্থাৎ বিশুদ্ধ বা প্রকৃত খাটো, এক্ষেত্রে 1/4। এখান থেকে কিন্তু আমরা দেখতে পারি যে এর অনুপাতটা আসলে কত হয়, মিশ্রিত লম্বা কিন্তু সেটা কিন্তু লম্বা, তাই যদি হয় তাহলে এখান থেকে কিন্তু আমরা অনুপাত দেখতে পারি যে 3:1।
এটা কিন্তু ফিনোটাইপিক অনুপাত, এটা মেন্ডেলের প্রথম সূত্র। এরপরে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র রয়েছে, সেই দ্বিতীয় সূত্রটাও তোমরা পড়ে নেবে। এরপর দেখো, মেন্ডেল মটরশুঁটির উপর তার পরীক্ষাটি করেছিলেন। মটরশুঁটি বেছে নেওয়ার কারণ তোমরা ইতিমধ্যেই জেনেছো, কারণ তোমাদের অনুসন্ধানী বই রয়েছে, সেই অনুসন্ধানী বই থেকে কিন্তু তোমরা পড়ে নেবে। এখন ভেবে দেখো, বাংলাদেশে কোনো বিজ্ঞানী যদি একই পরীক্ষা করতে চাইতেন, মটরশুঁটি ছাড়া আর কোন উদ্ভিদ দিয়ে পরীক্ষণটি করতে হতে সুবিধা হতো। এখানে আমি নিয়েছি যে মটরশুঁটি গাছের পরিবর্তে সিম যে উদ্ভিদটি রয়েছে সেটি নিয়ে পরীক্ষা করা যেত। কারণ কি, যে বাংলাদেশে কোনো বিজ্ঞানী মেন্ডেলে পরীক্ষা করতে চাইলে মটরশুঁটির বিকল্প হিসেবে সিম উদ্ভিদ নিয়ে পরীক্ষণটি করলে হতে সুবিধা হতো। কারণ হলো যে মটরশুঁটি এবং সিম হচ্ছে একই গোত্রভুক্ত, অর্থাৎ ফেবাসি হওয়ায় এদের অধিকাংশ বৈশিষ্ট্যই হচ্ছে মিল সম্পন্ন। মটরশুঁটি উদ্ভিদের যে মিল রয়েছে, এই সিম উদ্ভিদেরও কিন্তু ঠিক একই মিল রয়েছে, কারণ কি একই তারা গোত্রভুক্ত। মটরশুঁটির মতো সিম গাছও এক বর্ষজীবী হয়, খুব কম সময়ের মধ্যেই তাদের সংকরায়ন পরীক্ষার ফল পাওয়া যায়। সিম গাছ একটি উভলিঙ্গ উদ্ভিদ এবং স্বপরাগায়নের মাধ্যমে প্রজনন সম্পন্ন করে, ফলে বাইরে থেকে আসা অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশে যেতে পারে না এবং ফুলগুলো আকারে বড় হয় সিম গাছে অতি সহজেই সংকরায়ন ঘটানো যায়। অর্থাৎ এই যে মটরশুঁটি গাছের যা যা সুবিধা ছিল, সিমেরও কিন্তু সেই সুবিধা রয়েছে। মটরশুঁটির মতো সিম গাছে পুংস্তবক এবং স্ত্রীস্তবককে ঘিরে দলমণ্ডল এমনভাবে সাজানো থাকে যে পরনিষেকের সম্ভাবনা থাকে না, ফলে মটরশুঁটির মতো সিম উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো খাঁটি বা বিশুদ্ধ অবস্থায় থাকে। সংকরায়নে সৃষ্ট বংশধরগুলো উর্বর প্রকৃতির হয়, সেগুলো নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আর